আসসালামু আলাইকুম, মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন ধরে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, কারো সরকারে থাকার ইচ্ছে থাকলে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসুন। ইমরুল হাসানের রিপোর্ট। কাকরাইল মসজিদ থেকে আরামবাগ, ফকিরের পোল মোড় থেকে দৈনিক বাংলা মোড়, নাইটেঙ্গেল থেকে বিজয়নগর, মানুষে মানুষে সয়লাভ। বিএনপির ৩ সহযোগী সংগঠনের তারুণ্যের সমাবেশ ঘিরে এমন উপস্থিতি। সবার কণ্ঠে ছিল জাতীয় নির্বাচনের দাবি। কয়েক লাখ মানুষের সমাবেশে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে তরুণ সমাজের জন্য বিএনপির নেওয়া পরিকল্পনা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, ক্ষমতায় গেলে এসব প্রতিশ্রুতির সবই বাস্তবায়ন করা হবে। গড়ে তোলা হবে ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে ২৪-এর গণ অভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ। নির্বাচন নিয়ে তার দলের অবস্থানও তুলে ধরেন তারেক রহমান। আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে মনে হয় এরই ভিতরে টালবাহানা শুরু হয়েছে বা চলছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। 10 মাস পার হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করছে না। আমরা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে, জনগণের কাছে জবাবদিহিমূলক, জনগণের কাছে দায়বদ্ধ একটি সরকার দ্রুত দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যেও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় দেশবাসী, আগামী ডিসেম্বরের মধ্যে আপনারা জাতীয় নির্বাচন অনুষ্ঠান যাতে অনুষ্ঠিত হয় তার প্রস্তুতি নিতে শুরু করুন। সংস্কারের আড়ালে সরকারের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে মন্তব্য করে তারেক রহমান বলেন, কারো ক্ষমতার লোভ থাকলে জনগণের ভোটে আসতে হবে। গ্রহণযোগ্যতা ও নিরপেক্ষতায় অন্তর্বর্তী সরকারের পুঁজি, এমন মন্তব্য করে রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানানোর আহ্বান জানান তিনি। গণতান্ত্রিক আমি জনগণ এবং গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোকে দয়া করে প্রতিপক্ষ বানাবেন না। যদি আপনাদের কেউ রাষ্ট্র পরিচালনায় থাকতে চায়, তাহলে সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন, নির্বাচন করুন। যদি ভবিষ্যতে নির্বাচনে জনগণের রায় পান, তাহলে আবার সরকারের দায়িত্ব গ্রহণ করুন। সরকারের কোনো কোনো আচরণ ফ্যাসিবাদী আওয়ামী লীগের সাথে মিল রয়েছে বলে মন্তব্য করেন তারেক রহমান। পলাতক স্বৈরাচারের সময় আমরা দেখেছি তারা কিভাবে আদালতকে অবজ্ঞা করেছে, আদালতের রায়কে অবজ্ঞা করেছে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আদালতের রায়ের প্রতি সম্মান না দেখিয়ে যারা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়রের দায়িত্ব গ্রহণে বাধা সৃষ্টি করেছে, সেই স্বৈরাচারের সেই একই যে ঘটনা, সেটির পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান বলেন, অন্য কারো নয়, সবার আগে দেখতে হবে দেশের স্বার্থ। প্রিয় দেশবাসী বলুন, দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না হলেও নেতাকর্মীদের ভোটের জন্য প্রস্তুত করছে বিএনপি। তারই অংশ হিসেবে দলটির ৩ সহযোগী সংগঠনের উদ্যোগে তারুণ্যের এই কর্মসূচি। পাশাপাশি ৪ কোটি নতুন ভোটারকে তাদের রাজনীতির প্রতি আকৃষ্ট করতে চায় বিএনপি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে, আর রাজনৈতিক দলগুলো ভুলতে বসেছে আওয়ামী লীগের গুম খুন এবং লুটপাটের ইতিহাস বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। পল্টনে তারুণ্যের সমাবেশে বক্তারা বলেন, সংগ্রাম শেষ হয়নি, গণতন্ত্রের উত্তরণের দ্বিতীয় ধাপ এখনো বাকি।
বক্তারা আরও বলেন, সরকার বিচার এবং সংস্কার সহ কোনো কাজই শেষ করতে পারবে না, কারণ সরকারের মাথা থেকে পা পর্যন্ত পচন ধরেছে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই বিশাল জনসমাবেশ তারুণ্যের রাজনৈতিক অধিকার আদায়ের। সমাবেশে একে একে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের ক্ষমতায় বেশি দিন থাকলে আওয়ামী লীগ আমলের চেয়েও বেশি ক্ষতি হবে দেশের। খেয়াল করে দেখবেন, এই সরকারের মধ্যে যারা আছে, আমি বলি এই সরকার একটি ঔপনিবেশিক সরকার। এই সরকারের মধ্যে যারা আছেন তাদের বেশিরভাগ অর্থাৎ প্রায় 90% এই দেশের নাগরিক নয়। আমরা চাই আজকের এই সরকার তারা সফল হোক, দ্বিতীয় পর্যায়ে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিক এবং তারপর তৃতীয় পর্যায়ে তারা বাংলাদেশের মানুষের সঠিকভাবে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে সংস্কারের কথা বলে নির্বাচনের রোডম্যাপ পিছানো যাওয়ার কোনো সুযোগ নাই। বিচারের কথা বলে রোডম্যাপ পিছানোর সুযোগ নাই। বিএনপি নেতারা বলেন, আগামী নির্বাচনকে বিলম্বিত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে, আর নির্বাচনের দাবিতে যদি আন্দোলন করতে হয় সেটি হবে দুর্ভাগ্যজনক অধ্যায়। আমরা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিলাম, আমরা কারো পদত্যাগ চাইনি। পদত্যাগের নাটক দেখেছে বাংলাদেশের মানুষ। আমরা গণতান্ত্রিক অধিকারের জন্য যদি কথা বলি, সেটা যদি আমাদের অপরাধ হয়, সেই অপরাধ আমরা বারংবার করতে থাকব। অতীত স্বৈরাচার ফেসিবাদ তারা দেশে বিদেশে নানা ষড়যন্ত্র করছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা ষড়যন্ত্র করছে। তা না হলে সংস্কার এবং মামলা এই দুটি বিষয়কে নির্বাচনের সাথে তুলনা করার কোনো অর্থ হয় না। ব্যাপক জনসমাগমের কারণে দুপুরের পর থেকে বিভিন্ন সড়ক তীব্র যানজটে প্রায় স্থবির হয়ে পড়ে রাজধানী ঢাকা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। দুদকের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে খালাস দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের একক বেঞ্চ আজ এই রায় দেন। রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যেই বিগত সরকার এসব মামলা সাজিয়ে সাজা দিয়েছিল। হাসান জাভেদের রিপোর্ট। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের মামলায় 2023 সালের 2রা আগস্ট তারেক রহমানকে দুটি ধারায় মোট 9 বছর এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানকে 3 বছরের কারাদণ্ড দেয় বিচারিক আদালত। সে সময় জুবাইদা রহমান দেশের বাইরে ছিলেন। দীর্ঘ 17 বছর পর গত 6ই মে শাশুড়ি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেশে ফেরেন ডাক্তার জুবাইদা রহমান। 14ই মে দুদকের মামলার সাজা থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন তিনি। সেই আপিল শুনানির জন্য গ্রহণ করে তাকে জামিন দেয় হাইকোর্ট। আপিলের উপর দুদিন শুনানি শেষে বুধবার তারেক রহমান এবং জুবাইদা রহমানকে খালাস দেয় আদালত। আপিল মঞ্জুর করেছেন, অর্থাৎ বেগম জুবাইদা রহমানের বিরুদ্ধে যেই দণ্ডাদেশ ছিল সেটা থেকে উনি নির্দোষ সাব্যস্তে খালাস হয়েছেন। তারেক রহমান সাহেবের বিরুদ্ধে উনি কোনো জ্ঞাত আয় বহির্ভূত কোনো সম্পদের অধিকারী নহেন এবং কোনো সম্পত্তি উনি ডিজনেস্টলি অর্থভাবে উনি কোনো অর্জন করেন নাই। এবং জাজমেন্টে উনি অর্ডার পোর্শনে পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে মিস্টার তারেক রহমান সাহেবকেও এই মামলা থেকে নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হলো। বেগম জিয়া এবং তার পরিবার রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তা প্রতিটি মামলার রায়ে প্রমাণ হচ্ছে বলে মনে করেন তাদের আইনজীবীরা। ম্যাডাম খালেদা জিয়া যে কথাটা বলতেন যে বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, আজকে এই মামলায় খালাসের মাধ্যমে এটা আবার প্রতিষ্ঠিত হলো যে বাংলাদেশ, এই ম্যাডাম খালেদা জিয়া বা জিয়া পরিবারের বাংলাদেশের বাইরে কোনো ঠিকানা নাই। উইদাউট এনি বেসিস, কোনো ধরনের কোনো সারবত্তা না থাকা সত্ত্বেও যখন মামলা তাদের বিরুদ্ধে হয়েছে এবং সাজা দেওয়া হয়েছে, এটাও ম্যালিসিয়াস প্রসিকিউশন বলা যায়। 2007 সালের 26শে সেপ্টেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন, দুদক। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা।
অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এগিয়ে নিয়ে যে কোনো পরিস্থিতিতে আগামী বছরের জুনের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় আজ বিকেল 5টায় টোকিওর ইম্পেরিয়াল হোটেলে জাপানের সাবেক প্রধানমন্ত্রী এবং জাপান বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ লীগের সভাপতি তারো আসোর সঙ্গে সাক্ষাতে তিনি কথা বলেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে জানান, বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সেপ্টেম্বরের মধ্যেই জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট হবে। বৈঠকে অধ্যাপক ইউনূস রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তাদের নিজ আবাস রাখাইনের সম্মানজনকভাবে প্রত্যাবর্তনে জাপানের সহযোগিতা চান। পরে টোকিওতে জাপানিজ সোসাইটির বাংলাদেশি নাগরিকদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, দেশকে নতুন করে গড়ার যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগাতে চায় সরকার। 4 দিনের সরকারি সফরে 30তম নিক্কেই ফোরামে যোগদান এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন অধ্যাপক ইউনূস। How to use the aspirations of young people when translated very quickly. It's very difficult to recreate that moment, the spirit of that moment, aspiration of that moment. So we have that now. So we need a total mobilization, all the resources that we have around us. 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় জুডিশিয়ারি কিলিং হয়েছে দাবি করে কারামুক্ত জামায়াত নেতা ATM আজহারুল ইসলাম এই হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। কারাগার থেকে মুক্ত হয়ে রাজধানীর শাহবাগে দলের আয়োজনে শুকরানা সমাবেশে তিনি কথা বলেন। এ সময় ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আপেল শাহরিয়ারের রিপোর্ট। 14 বছর 4 দেয়ালে বন্দিদশা থেকে মুক্ত হলেন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলাম। পিজি হাসপাতালে তাকে শুভেচ্ছা জানান দলটির আমির শফিকুর রহমান। সঙ্গে অগণিত নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন। নেতাকর্মীদের কাছে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। মুক্তিযুদ্ধকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে তার আপিল মঞ্জুর করে অভিযোগ থেকে মঙ্গলবার তাকে খালাস দেয় আপিল বিভাগ। মুক্ত হয়ে শাহবাগে শুকরানা সমাবেশে অংশ নেন ATM আজহার। যাদের কারণে আজকে মুক্ত হওয়ার সুযোগ পেয়েছি, সেই 36শে জুলাই অর্থাৎ 5ই আগস্টের মহা বিপ্লবী নায়কদের জন্য আমি ধন্যবাদ জানাতে চাই। আমার জন্য দোয়া করবেন। আমার আর পাওয়ার কিচ্ছু নাই। আমার জীবনে যদি আমরা এখানে আল্লাহর দিন প্রতিষ্ঠা দেখে যেতে পারি, এর চেয়ে সর্ববড় পাওয়ার কিছু নাই। আপনাদের সবাই সেই দিন প্রতিষ্ঠা আন্দোলনে যার যার জায়গা থেকে যে ভূমিকা রাখা দরকার সেই ভূমিকা সবাই রাখবেন। এ সময় তিনি দাবি করেন, জামাতে ইসলামী করার কারণে তাকে মানবতা বিরোধী মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। যারা আমার নেতা ছিলেন সেই নেতাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, জুডিশিয়াল কিলিং করা হয়েছে তাদেরকে। যারাই হত্যাকাণ্ডের সাথে যেখানে যে পর্যায়ে জড়িত সবাইকে আইনের আওতায় নিয়েছে তাদেরকে বিচার করা হোক, নাহলে এই খারাপ সংস্কৃতি চালু থাকবে। এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। দলটির আমির শফিকুর রহমান বলেন, আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এখানে বলা হয়েছে আমার নেতৃত্বে পতন হয়েছে, মোটেই না। এদেশের 18 কোটি মুসলিম মানুষের সম্মিলিত চেষ্টায় সরকারের পতন হয়েছে। আমরা এই মূল ক্রেডিট আল্লাহ তাআলাকে দেই, আর জমিনের ক্রেডিট সমস্ত এদেশের জনগণকে আমরা দেওয়ার পক্ষে। আমরা এক থাকব, জাতির প্রয়োজনে এক পথে হাঁটব এবং জাতির প্রয়োজনে সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে সামনে ইনশাল্লাহ এগিয়ে যাব। সমাবেশ শেষে দলীয় নেতাকর্মীদের নিয়ে মগবাজার দলের কেন্দ্রীয় কার্যালয়ে যান আজহারুল ইসলাম। আপেল শাহরিয়ার, NTV নিউজ, ঢাকা। রাজধানীর হাতিরঝিল থানার অস্ত্র আইনের একটি মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ওরফে ফতে আলীকে 8 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। এছাড়া অন্য 3 জনের 6 দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির হুসাইনের আদালত এই আদেশ দেন। এদিন আসামিদের 10 দিনের রিমান্ড আবেদন করেন সংশ্লিষ্ট থানা পুলিশের উপপরিদর্শক রিয়াদ আহমেদ। রিমান্ড চাওয়া অন্য আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, MAS শরীফ এবং মোহাম্মদ আরাফাত ইবনে মাসুদ।
রিমান্ড আবেদনে বলা হয় 2001 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসামি সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদ সহ 23 জন শীর্ষ সন্ত্রাসীর নাম ঘোষণা করে এবং তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। আসামিরা বিভিন্ন মামলায় সাজা ভোগ করা অবস্থায় 2024 সালের 5 অগাস্ট গণ অভ্যুত্থানের পর জেল থেকে ছাড়া পেয়ে আবারও সন্ত্রাসী কার্যক্রম শুরু করে। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের গ্রেফতার প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দেশের অন্য সন্ত্রাসীদেরও ধরতে আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা অব্যাহত আছে। সকালে রাজধানীতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে আম রফতানি উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। চেষ্টা করা হইতেছে আস্তে আস্তে সবাই এই দুষ্কৃতিকারী যারা আছে সবারই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। যতই দুষ্কৃতিকারী আছে সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে, কাউকে ছাড় দেওয়া হবে। নগরবাসীর এবং দেশবাসীর উদ্দেশ্যে একটাই বলবো, পরিস্থিতি আগের থেকে উন্নতি হয়েছে কি হয়নি আপনারা বলেন না কেন বলে না, আপনার এইটা বলেন, মুখ দিয়ে বলেন হয়েছে না হয় নাই? অবশ্যই হয়েছে। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসে চাঁদ দেখা গেছে। জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ 7 জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। দিনাজপুর, রংপুর, ঝিনাইদহ সহ 8টি জেলায় চাঁদ দেখা গেছে বলে জানানো হয়। এর আগে মঙ্গলবার সৌদি আরবে চাঁদ দেখার ঘোষণা দেওয়া হয়। এক বিবৃতিতে বলা হয়, সৌদি আরবে বুধবার জিলহজ মাস শুরু হচ্ছে। দেশটিতে 6 জুন ঈদুল আজহা উদযাপিত হবে। বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। আগামী 10 জিলহজ 1446 হিজরি, 24 জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 7 জুন 2025 খ্রিস্টাব্দ শনিবার সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ইনশাআল্লাহ। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিল না হওয়া পর্যন্ত প্রতিদিন সচিবালয়ের সকাল 10টা থেকে 11টা পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি চলবে। একই সাথে সারা দেশের সরকারি কার্যালয়েও চলবে এই কর্মসূচি। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতারা। রিপোর্ট করছেন রকনউদ্দিন। সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিলের দাবিতে গেল 4 দিন ধরে কর্মচারীদের বিক্ষোভে উত্তাল ছিল সচিবালয়। তবে আলোচনার আশ্বাসে বুধবার আন্দোলন ছিল স্থগিত, সচিবালয়ের কর্মকাণ্ডও ছিল স্বাভাবিক দিনের মতো। সকালে মন্ত্রিপরিষদ সচিবের সাথে সাক্ষাৎ করেন কর্মচারীদের দাবি দেওয়া পর্যালোচনায় 7 জন সচিবের সমন্বয়ে গঠিত কমিটি। প্রধান উপদেষ্টা দেশে ফেরার পর তাকে এ বিষয়ে অবহিত করার আশ্বাস দেন মন্ত্রিপরিষদ সচিব। স্যারের পক্ষ তো সিদ্ধান্ত নেওয়া সম্ভব না, কারণ মাননীয় প্রধান উপদেষ্টা দেশে নেই। স্যার বলছে যে পরবর্তী পদক্ষেপ উনি নেবেন। স্যার জানাবেন প্রধান উপদেষ্টা আসলে, তখন এটা তুলবেন আর কি জিনিসটা। মানে ঈদের আগে কি কোনো, উনি 31 তারিখে তো ফেরার কথা, আসার পরে। এরপর বৈঠকে বসেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের নেতৃবৃন্দ। দুপুর 2টায় সংবাদ সম্মেলন করে ঘোষণা দেন পরবর্তী কর্মসূচির। এমার্জেন্সি সার্ভিসের বিষয়টি বিবেচনা করে আমরা সচিবালয়ে শুধুমাত্র প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ কর্মবিরতি চলতে থাকবে, অব্যাহত থাকবে। মাঠ পর্যায়ে ডিসি অফিস, বিভাগীয় কমিশনার অফিস সময়ে প্রতিদিন সকাল 10টা থেকে বেলা 11টা পর্যন্ত আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত, আমাদের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। আমাদের ভালো মন্দ কোনো অগ্রগতি নেই এবং আমাদের এই আলোচনার জন্য যে একটা কমিটি গঠন করেছিলেন, সেই আলোচনার তারা ক্যাবিনেট সচিবের কাছে তাদের বিষয়টা তারা জানিয়ে এসেছেন। আমরা কোনো কমপ্লিট কোনো সিদ্ধান্ত পাইনি। সংশোধিত সরকারি চাকুরি অধ্যাদেশ বাতিল না হলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং সারা দেশের সরকারি কার্যালয়ে আন্দোলন ছড়িয়ে পড়বে বলেও হুঁশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলনে। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।